আমরা টিভির প্রোগ্রাম রোজ দেখি, দারুণ লাগে, দারুণ দারুণ। আমরা টিভির প্রোগ্রাম রোজ দেখি, দারুণ লাগে, দারুণ দারুণ। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী রাজনীতিতে একজন প্রার্থীর জেতা হারা, একটি রাজনৈতিক দলের জেতা হারা অনেক এজেন্ডার উপর নির্ভর করে। রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা, তারা গত 5 বছরে কি করেছে, বিরোধী দল হিসেবে তাদের পারফরমেন্স কীরকম, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কী, অর্থাৎ নির্বাচনে জিতলে তারা কি করবেন। কেউ বা নির্বাচনে গত 5 বছর ধরে রাজনৈতিকভাবে জয়ী দল, তারা সরকারি থেকে যে কাজটা করার কথা ছিল শেষ পর্যন্ত তারা কেন করেননি, কতটা করেছেন, কতটা করেননি, বা যারা ক্ষমতায় আছেন তারা কি দিয়েছেন, যেটা দিয়েছেন সেটা সত্যিই না মিথ্যে, এরকম নানান বিষয় নিয়ে নির্বাচনী প্রচারের আসর জমে ওঠে। আমরা শুনি, যারা ভোটার তারা শোনেন, আপনারা সবাই শোনেন। কিন্তু এই নির্বাচনে জেতা হারার ফ্যাক্টরের মধ্যে অনেকগুলো বিষয় থাকে। এগুলো তো একটা রাজনৈতিক দলের প্রতিশ্রুতি, একটা রাজনৈতিক দলের পারফরমেন্স, তারা ক্ষমতায় থাকলে তাদের পারফরমেন্স, তাদের বিরোধী দলে থাকলে ক্ষমতায় পারফরমেন্স, মানে বিরোধী দলে থাকলে তাদের রাজনৈতিক পারফরমেন্স, এবং যদি কেউ বিরোধী দলে থাকে তারা ক্ষমতায় আসার জন্য কি প্রতিশ্রুতি দিল এবং সেই প্রতিশ্রুতিটা কতটা বিশ্বাসযোগ্য হলো, তার উপরও কিন্তু মানুষ ভোট দেয়। মানুষ ভোট দেয় যিনি টপ অফ দ্য হেলম, অর্থাৎ যিনি লিডারশিপ কোয়ালিটির ওপর নির্ভর করে একটা রাজনৈতিক দলের উত্থান। এগুলো তো সব জানা ফ্যাক্টর। আজকে আমি এমন একটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সচরাচর বাংলা মাধ্যম সেভাবে বাংলা ইলেকট্রনিক্স মাধ্যম, সংবাদ মাধ্যম আলোচনা করে না, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একজন প্রার্থীর যোগ্যতা নিয়ে কথা হয়, প্রার্থীর বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা হয়, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা হয়, প্রার্থীর কথা আদৌ মানুষ বিশ্বাস করছে কি না, সেই বিশ্বাসের উপর নির্ভর করে তার কোনো ইমেজ তৈরি হয়ে আছে কিনা, সেই ইমেজটা বাজারে বিপণন হবে কিনা, সব অনেক ফ্যাক্টর নিয়ে আজকালকার দিনের পলিটিক্যাল অ্যানালিস্টরা আলোচনা করে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কমিউনিকেশন স্কিল, অর্থাৎ একজন প্রার্থী মানুষের কাছে পৌঁছচ্ছেন কিভাবে, কতটা পৌঁছচ্ছেন, কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ থ্রো করছেন, কিভাবে কথা থ্রো করছেন, কোন কথাটা থ্রো করছেন, কোন কথাতে জোর দিচ্ছেন, এবং মানুষ কতটা অ্যাকসেপ্ট করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে। আমি এবারে লোকসভা নির্বাচনে 42টি কেন্দ্রের প্রায় প্রত্যেক প্রার্থীর, ক্ষমতাসীন বিরোধী রাজনৈতিক দলের বহু প্রার্থীর বডি ল্যাঙ্গুয়েজগুলো ফলো করছিলাম, অর্থাৎ নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি কীভাবে কমিউনিকেশন স্কিলটাকে কাজে লাগাচ্ছেন। আধুনিক বিজ্ঞানে কিন্তু এই কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমি যে কথাটা বলছি সেই কথাটা আপনি নিচ্ছেন কিনা, এবং আপনি নিচ্ছেন কিনা সেটা বুঝে আমি পরের কথাটা সাজাচ্ছি কিনা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ধরুন আজকে এই মুহূর্তে নতুন বাংলায় আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে কোনো শব্দবন্ধ থ্রো করছি, কিন্তু সেই শব্দবন্ধটা আপনি নেবেন কেন, কতটা নেবেন, কিভাবে নেবেন, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং যখন নেবেন তখন আরও বেশি মানুষকে দেখার জন্য আপনি হয়তো প্রেসক্রাইব করবেন। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। ফলে রেসিপ্রোকাল, অর্থাৎ আমি যেটা বলছি সেটা আপনি নিচ্ছেন কিনা, আপনি নিচ্ছেন সেটা আপনার এক্সপ্রেশনের মধ্যে বেরোলে সেটা আমি গ্রহণ করছি কিনা, গ্রহণ করে আমি নিজেকে পরবর্তী অধ্যায়ের জন্য সাজাচ্ছি কিনা, এটাই আধুনিক বিজ্ঞানের কমিউনিকেশন স্কিল। প্রার্থীরা কতটুকু এই ব্যাপারে সচেতন, এটা আমি খালি বারবার মনে হচ্ছে। আমি 42টা কেন্দ্রের মধ্যে অধিকাংশ প্রার্থী ক্ষমতাসীন, মানে দলের প্রার্থী, যারা ক্ষমতাসীন বলবো না, যারা বিজয়ী প্রার্থী আগের বারে তারা এবার নির্বাচন লড়ছেন, আবার এমন অনেক প্রার্থী আছেন যারা এবার প্রথম লড়ছেন, যারা আবার হয়তো 2বার লড়েছেন, এবারে 3য়বারের জন্য লড়ছেন, এমন নানান প্রার্থীদের নিয়ে তাদের চলাফেরা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কমিউনিকেশন স্কিলগুলো খুব ইন্টারেস্টিং লাগছিল। আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের মধ্যে বহু মানুষ, বহু প্রার্থী, আমি একজন প্রার্থীকে বলবো না, তাদের কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি যে মানুষটার কথা দিয়ে আজকে শুরু করলাম, আমি সেটা নিয়ে বলবো সজল ঘোষ। বরানগর কেন্দ্রে তিনি বিজেপির প্রার্থী, তিনি ডাকাবুকো নেতা, মধ্য কলকাতা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বাবা দীর্ঘদিন ধরে সেখানকার কাউন্সিলর ছিলেন, ফলে একটি পরিচিত মুখ শোনা গিয়েছিল লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় সজল ঘোষ প্রার্থী হবেন। কিন্তু দল তাকে সিদ্ধান্ত নিয়ে পাশের কেন্দ্র বরানগর, যেখান থেকে তাপস রায় রিজাইন করে বেরিয়ে গেছেন, সেই ভ্যাকেন্ট হওয়া উপনির্বাচনে 2 বছরের জন্য যে উপনির্বাচনটা হচ্ছে সেই উপনির্বাচনে প্রার্থী করার জন্য মনস্থ করেছে। সজল ঘোষ ফ্রম দ্য ডে 1, প্রথম দিন থেকে একটা নতুন স্টাইল নিয়েছে। স্টাইলটা আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, পাড়ায় পাড়ায় যাব, গলিতে গলিতে যাব, মানুষকে কমিউনিকেট করবো। এখন বরানগর খুব মানে খুব কনজেস্টেড এরিয়া,
তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়ি, প্রচুর ছোট ছোট গলির মধ্যে সেসব বাড়ি। তিনি যেটা নতুন একটা স্টাইল নিয়েছেন, অর্থাৎ আগে সম্ভবত একটা মাইক্রোফোন নিয়ে কোনো অটোতে বার করে দিয়েছেন যে আপনাদের পাড়ায় সজল ঘোষ আসছেন নির্বাচনী প্রচারে, একটু যদি আপনারা বাইরে আসেন ভালো হয়। এরপরে সজল ঘোষ যাচ্ছেন, হাতে একটা মাইক্রোফোন, মানে একটা জাস্ট ব্যাটারি মাইক্রোফোন, সেই মাইক্রোফোন নিয়ে বলছেন, মাসিমা আমি এসছি সজল ঘোষ আপনাদের এখানকার বরানগর কেন্দ্রের উপনির্বাচনে, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমাকে 2 বছরের জন্য একটু সুযোগ দিন, দেখুন আমি কিছু করতে পারি কিনা। এবং সজল ঘোষ খুব বেশি লোকজন নিয়ে যাচ্ছে না, তিনি কিন্তু ইচ্ছে করলেই 100 জন লোক নিয়ে যেতে পারেন, মাত্র 10 থেকে 15 জন লোককে সঙ্গে নিয়ে যাচ্ছেন, হাতে একটা মাইক্রোফোন, গলায় কোনো আলাদা করে উত্তরীয় নেই, কাঁধে একটা পাড়ার ছেলের মতো কাউন্সিলররা যেভাবে পারফর্ম করেন সেইভাবে কাঁধে একটা তোয়ালে ঘাম মোছার জন্য, এবং প্যান্ট শার্ট পরে, পাজামা পাঞ্জাবি নয় প্যান্ট শার্ট পরে, 3তলা, 4তলা, 5তলার মাইক্রোফোনে যাদের আওয়াজ যাচ্ছে, যারা জানলায় এসে দাঁড়াচ্ছেন, বারান্দায় এসে দাঁড়াচ্ছেন, তাদের মাইক্রোফোনে বলছেন, দিদি আমি আপনাদের সজল ঘোষ এসছি, দাদা আপনাদের আমি সজল ঘোষ এসছি, এবারে নির্বাচনে দাঁড়িয়েছি, আমাকে 2 বছরের জন্য সুযোগ দিন, আমি কি করব কি করব না, আমার মূলত 2টো এজেন্ডাকে সামনে রেখে আপনাদের কাছে আমি এই মুহূর্তে এসেছি। একটি জমা জল, আরেকটি হচ্ছে কাঁচা ড্রেন, মানে কভার ড্রেন নয়, এই বিষয়গুলো নিয়ে আমার মূল ফোকাসিংয়ের কাজ থাকবে। এবং সজল ঘোষ যেহেতু একসময় ছাত্রনেতা ছিলেন প্রচুর, তার পরিচিতি সার্কেলটাও খুব বড়, এবং কথা বলার স্টাইলটা মানুষকে খুব ইমপ্রেস করে। আমি দেখছিলাম এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে স্টাইলটা নিয়েছেন, অর্থাৎ বড় মাইক্রোফোন করে জিপের উপর গাড়িতে করে ঘুরে হাত নাড়তে নাড়তে চলে যাওয়ার স্টাইলটা নেই, একদম গলিতে গলিতে হাঁটছেন। কত কিলোমিটার ইতিমধ্যে হেঁটেছেন আমি জানি না, যবে তার নাম ঘোষিত হয়েছে তার 2-3 দিনের মধ্যে, সম্ভবত এবছর এ মাসের 1 তারিখ থেকে এই অভিযানটা তিনি শুরু করেছেন। আজকে যখন এই প্রতিবেদন শুনছেন প্রায় 2 সপ্তাহ চলে গেছে, 2 সপ্তাহ সকালে বিকেলে গলিতে 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 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে কিন্তু সজল ঘোষ এইভাবে দৌড়ে বেড়াচ্ছেন এবং মানুষকে কমিউনিকেট করছেন। সামনে যখন পাচ্ছেন হাতটা ধরছেন, ধরে একটু হাসি মুখে কথা বলছেন। কেউ কেউ তাকে আবার প্রভোগ করার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, সেটাকে তিনি কাউন্টার করছেন, করে পরের মানুষের কাছে চলে যাচ্ছেন। খুব বিনয়ী একটা অ্যাপ্রোচ, কোনো উদ্ধত্ত নেই। এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আজকের এই প্রতিবেদনে তার 3টি প্রতিবেদন আপনাদের কাছে আমি পেশ করব, যেখানে তার বডি ল্যাঙ্গুয়েজগুলো আপনারা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন একটা নির্বাচনী প্রচার একজন প্রার্থী ডাউন টু আর্থ, কোনো গাড়ি নয়, কোনো সাইকেল নয়, কোনো অটো নয়, কোনো ম্যাটাডোর নয়, কিচ্ছু নয়, একদম সিম্পলি হেঁটে কত মানুষের কাছে পৌঁছতে পারবেন। 2 লাখের ওপর কাছাকাছি বোধহয় ভোটার, এবং সেখানে কত মানুষের কাছে পৌঁছতে জানেন, সবার কাছে পৌঁছতে পারবেন, কিন্তু হাতে 2 মাস সময়। ফলে পড়তে 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 কাজে লাগাচ্ছেন যে একদম গলিতে 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 ঘুরে বেড়াচ্ছেন, এবং তার আগে অটোতে কেউ একজন মাইক্রোফোনে বলে যাচ্ছেন যে আপনাদের পাড়ায় এসছেন সজল ঘোষ, আপনাদের কাছে প্রার্থী নিজেই পরিচিতি করতে, নিজেই পরিচয় করছেন, অন্য কেউ নয়। অন্য ক্ষেত্রে প্রার্থীদের বলেন আমাদের প্রার্থী সজল ঘোষ এসছেন আপনাদের সঙ্গে পরিচয় করতে, প্রার্থী হয়তো হাত জোর করে নমস্কার করলেন, তা নয়, হাতে একদম মাইক্রোফোনটা তুলে নিয়ে বলছেন আমি সজল ঘোষ আপনাদের কাছে এসেছি। এই যে ঘরোয়া ফিলিংসটা, মানুষের সঙ্গে ইনভলভমেন্ট, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। বিপরীতে প্রার্থী আছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি ফিল্ম স্টার, এবং তিনি ভীষণ, মানে আমি যতদূর জানি সেটা ফিল্ম জগৎ নিয়ে খুব ব্যস্ত থাকেন, তো তার পক্ষে এভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। বরানগর কেন্দ্রটাতে তৃণমূলের সংগঠন খুব পাকাপোক্ত সংগঠন, কিন্তু সেইটাকে মোকাবিলা করতে সজল যে স্টাইলটা নিয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তন্ময় ভট্টাচার্য সিপিএমের প্রার্থী অনেক পরে নেমেছেন, কিন্তু বেসিক্যালি একটা টেকনিক্যাল ভুল তিনি করে ফেলেছেন। আমি নির্বাচনী বিশ্লেষণ করতে গিয়ে বললাম, প্রথমেই তিনি চলে গেছেন তৃণমূল পার্টি অফিসে, গিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন করেছেন, সেটা আবার ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে গেছেন, এবং সেখানে বলেছেন যে আমি সায়ন্তিকাকে আশীর্বাদ করেছি। ফলে সজল বলার সুযোগ পেয়ে গেছেন যাহা সিপিএম তাহাই তৃণমূল। ফলে সিপিএম তৃণমূল একাকার হয়ে গেছে বরানগরের। যারা তৃণমূল বিরোধী জনতা এটাকে ভালোভাবে নেননি, কমিটেড সিপিএম ছাড়া। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকের এই প্রতিবেদনে সজল ঘোষের 3টে তার ফেসবুক পেজ থেকে এবং অন্যান্য জায়গা থেকে 3টি ভিডিও আপনাদের জন্য সংগ্রহ করেছি। বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ক্যান্ডিডেট। আমরা এরকম অনেক প্রার্থীকে নিয়ে দেখাবো, রেখা পাত্র খুব ইন্টারেস্টিং, যেভাবে তিনি কমিউনিকেট করছেন, গ্রামের বধূ, কম পড়াশোনা জানা মানুষ, কিন্তু দেখে কেউ বলবে না, দেখে মনে হচ্ছে একজন সিজন পলিটিশিয়ান। কি অসামান্য বডি ল্যাঙ্গুয়েজ! আমি দেখছিলাম লকেট চট্টোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট, ভীষণ
স্মুথলি দৌড়ে বেরিয়েছেন, এবং আরও অনেক প্রার্থী আছে। আমি দুটো নাম ইনস্ট্যান্ট মনে পড়লো বলে বলছি, আমি তাদের নিয়েও এপিসোড করব। কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজ, একজন প্রার্থীর বডি ল্যাঙ্গুয়েজটা আজকের দিনে যে ভীষণ 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 ইম্পর্টেন্ট। প্রার্থীদের বুঝতে হবে, যারা প্রার্থীরা এটা এখনও বোঝেননি, যাদের হাতে সময় আছেন তারা চেষ্টা করুন না, অসুবিধে কোথায়? ছোটো বড়োর কিছু নয়। ব্যাপারটা হচ্ছে সজল ঘোষ যেটা পাচ্ছেন সেটা আমি কেন পারবো না? আমি প্রার্থী হিসেবে আমাকেও করতে হবে। ভোটটা চাইতে গেলে, মানুষের কাছে পৌঁছতে গেলে, আমি বলছি ডান বাম মধ্য প্রত্যেক প্রার্থীর মধ্যে কিছু কিছু প্রার্থীর বডি ল্যাঙ্গুয়েজ কিছু কিন্তু আমার কাছে খুব 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 ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা নিয়ে আসবো অন্যদিন প্রতিবেদনে। কিন্তু আজ চলুন আপাতত সজল ঘোষের প্রচার অভিযানটা দেখুন, আর সজল ঘোষের কমিউনিকেশন স্কিলটা দেখুন, আর বডি ল্যাঙ্গুয়েজটা দেখলে আপনিও খুব আনন্দ পাবেন। আশীর্বাদ করবেন, একবার সুযোগ দেবেন, হাত জোর করে নয়, আমি আপনার ছেলেরই মতো, তাহলে হাত জোর করে, হাত তুলে আশীর্বাদ। আমিও দেখবো, আমিও থাকবো। আপনি আমার বাবাকে চেনেন মানে আপনি আমার রক্তটাও জানেন। একদম আসছে বলবো আমি কাজ করেছি, কেন ভোট দেবে না? আমি সেটা ওইটা দেখুন, আমি তো শুরুতেই বলছি 2 বছর বাদে আমি যদি কাজ করতে পারি আমার বলতেও হবে না। আগে যেতাও তারপর চাপ না না, সেরে কোন গলি দিয়ে বেরোবো, কোন পাড়া দিয়ে বেরোবো কিছুই জানি না। নাম্বার আছে আপনার? তাহলে আপনি আমার একটু নিতে পারেন, তাহলে রাত্রি 10টা সাড়ে 10টার পরে। হ্যাঁ, কারণ তার আগে তো মোবাইলটা আমার হাতে থাকে না, এই ক্যাম্পেনিং এ নাম্বারটা বাঙালি গেছি ব্যাঙ্গালোরে গিয়ে চাকরি করলে একদম কি আসবে, জীবন নষ্ট। সরকার কিন্তু কথাবার্তা বা সব কিছুর ফ্যান আমি, সব কিছু। হ্যাঁ, দেখুন কি হয়, যদি পরিবর্তন আনতে পারে। একটা সুযোগ দাঁড়া, ভিডিও করছিলি কি হবে না? আমার মেয়ে না, আমার মেয়ে তো মেয়ে কোথায়? মেয়ে তো নেই। হ্যাঁ হ্যাঁ, চিনি। কেন চিনি? কর নে এবার ছবি তো। বাহ, দারুণ দেখেছিস? বাহ, হয়েছে তো। আমি আপনাদেরকে একটা সুযোগ ডেন্টিস্ট, আমার একটা হসপিটাল আছে, ছোট ডেন্টাল ডিপার্টমেন্ট আছে। আপনি আমাকে আমার বলতে